শেষ দিনগুলোতে যখন হাতে একেবারেই টাকা পয়সা থাকে না, তখন কিন্তু একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তখন আর কি করার, ফ্রিজ খুলে দেখতেছি যে অল্প একটু মাংস পাওয়া যায় কিনা। একটা পুটলার মধ্যে কিছুটা মাংস ছিল, সেখান থেকে আমি ৫ টুকরা মাংস বের করে নিলাম আর ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। এখন মাংসটা আমি প্রেসার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি আর চিন্তা করছি কি জানি করা যায়। যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি, মাসের শেষের দিনগুলো একটু কিন্তু ঝামেলাই হয়, আর হাতে একেবারে যখন টাকা পয়সা থাকে না, তখন মায়েদেরও কিন্তু একটু ইউনিক ইউনিক রেসিপি তৈরি করে বাচ্চাদের সামনে দিতে হয়, যাতে বাচ্চারাও খুশি থাকবে আর একটু টাকারও সাশ্রয় হবে। তাই আমি ৫ টুকরা মাংস ছোট ছোট টুকরা করে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছি লবণ দিয়ে। আর এখানে কিছুটা পেঁয়াজ, রসুন আর আলু কেটে নিচ্ছি। আমি যে রেসিপিটা তৈরি করব, সেখানে একটু পেঁয়াজের টুকরাগুলো বেশি বড় বড় টুকরা করে কেটে নিতে হবে, রসুনের কোয়া রাখতে হবে আর আলুটা এভাবে কিউব করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু করার সময় ভালো হবে। আর আমি সমস্ত আলু, পেঁয়াজ, রসুন এভাবে কেটে নিয়েছি, তার সাথে কিছুটা কাঁচা মরিচও নিয়েছি। আর কাঁচা মরিচগুলো কিন্তু আমি চিড়ে দেইনি। রেসিপিটা তৈরি করব, সেখানে আমি কাঁচা মরিচ গোটা গোটাই ব্যবহার করব, খেতে কিন্তু তাতে আরো বেশি ভালো হবে। আর প্রেসার কুকারে আমি ৬ থেকে ৭টা সিটি দিয়ে দমে রেখে দিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, আরো ১ চামচ পরিমাণ আদা, রসুন, জিরা বাটা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা থেকে যেন একটা কাঁচা গন্ধ চলে যায়। আর এটা আমি কি রান্না করছি এখনো কিন্তু কেউ বুঝতেই পারিনি। এখন আমি অ্যাড করে দিয়েছি ১ চামচ পরিমাণ মরিচ, হলুদ গুঁড়া, আর এখানে আমি আরো অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এখন মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে যখন মশলাটা থেকে একেবারে তেল ছেড়ে আসবে, তখন আমি অ্যাড করে দেবো আলু। কারণ মাংসটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তার জন্য কিছুক্ষণ সময় আলুটা কষিয়ে আলু থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যখন চলে যাবে, তারপর বাকি উপকরণগুলো আমি অ্যাড করবো। আর এখানে আলুটা আমি আসলে পানি দিয়ে 50% সিদ্ধ করে নিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি লবণ। আগে কিন্তু আমি লবণ দেয়নি তরকারিতে, আমি মাঝে মাঝে লবণ দিতে ভুলে যাই। কে কে আমার মতো এরকম দিতে তরকারিতে ভুলে যান। এখন আমি যখন কষানো হয়ে গেছে, মাংসটা এভাবে চটকিয়ে নিয়েছি। তো মাংসটা ছোট ছোট করে নিয়েছিলাম, আর এখন মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চটকিয়ে যতটা ছোট করা যায় ততটাই ছোট করে নিচ্ছি। আর বাকি গোটা যে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। হয়তো আপনারা বুঝে ফেলেছেন আমি আসলে কি রান্না করব। এটা মাংস ভুনাও বলা যেতে পারে, মাংস ভাজিও বলা যেতে পারে, বা আলু মাংস পেঁয়াজ ভুনাও বলা যেতে পারে। এটা খেতে কিন্তু দারুণ লাগে, যে নামই বলেন না কেন, এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবটার সাথেই খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি গোটা মরিচটা দিয়ে দিচ্ছি। আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব। সবকিছু একসাথে যত বেশি কষানো হবে, ততই বেশি কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা একটু ভাজা ভাজা করে খেলে কিন্তু বেশি ভালো লাগবে। এখন একটু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে যখন একবারে মাখো মাখো ঝোল হয়ে আসবে, তখন আমি ঢাকনাটা তুলে যতটা পারি ভুনা ভুনা এবং ভুড়ি যেরকম ভাজে ঠিক সেরকম করে নেব। আচ্ছা, আমরা কেন সৌন্দর্য দেখার জন্য তেজপাতা ফেলে দিই? তেজপাতার কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, তারপরেও তেজপাতা ফেলে দিই। আসলে তরকারি থেকে তেজপাতা ফেলে দেওয়া ঠিক না, কারণ তেজপাতা থাকা অবস্থায় যদি ফ্রিজে তরকারি রেখে দেওয়া যায়, তাহলে তরকারি গুণাগুণ ঠিক থাকে ফ্রিজে রাখার পরও। এখন দেখেন কতটা তরকারি হয়েছে। এই ৫ টুকরা মাংস দিয়ে কিন্তু ১০ জন একবেলা খাওয়া যায়। আর এটা যেমন ভুনা ভুনা ভাজাও হয়েছে, তাতে কিন্তু খেতেও দারুণ হয়েছে। আর আমার মতো কে কে এরকম কড়াইতে ভাত মেখে খেতে পছন্দ করে, একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু এই ভাতটা খেতে দারুণ লাগে। থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো আয়োজন।